গুড আফটারনুন চিলড্রেন। আমরা আজকে পড়ছি সমাস। তোমরা অলরেডি সমাসের প্রথম ধাপটা কিন্তু পড়ে ফেলেছ, মানে সমাস কাকে বলে এবং সমাস আমরা কেন পড়ব, সন্ধি সমাসের পার্থক্য এবং সর্বোপরি সমাসের প্রকারভেদ। তাহলে চলো আমরা একটু রিভিশন করে নিই। আমরা সমাস এখন পর্যন্ত কি পড়েছি। প্রথমে আমরা পড়েছি সমাস কাকে বলে। সমাস কাকে বলে এটি যখন আমরা পড়ছি, আমরা আরেকবার কি বলছি যে সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদ পরিণত করাকে বলা হচ্ছে সমাস। তাহলে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে বলা হচ্ছে সমাস, এবং সেক্ষেত্রে দুই বা ততোধিক পদের একটি অর্থ সম্পর্ক থাকতে হবে। এবং এটা আমরা কেন বলছি, যাতে সংক্ষেপে সুন্দর করে বলা যায়। তাহলে সমাস কথাটার মূল বেস হচ্ছে সংক্ষিপ্তকরণ। সমাস পড়তে গেলে আমাদের কিছু পরিভাষা পড়তে হবে। কি কি আরেকবার বলে দিই। প্রথম পরিভাষা হচ্ছে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলছে। সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটা গঠন হয় তাকে আমরা বলি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এরপরে আমরা পড়ছি সমস্যমান পদ, যে পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি, তার প্রত্যেকটি পদকে বলছে সমস্যমান পদ। যে পদের সমন্বয়ে, যে পদগুলির সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি হয়, অর্থাৎ সমস্ত পদ যখন সৃষ্টি হচ্ছে যে পদগুলির দ্বারা, তার প্রত্যেকটা পদকে আমরা বলছি সমস্যমান পদ। এরপর আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সমাসের পক্ষে, সেটি হচ্ছে ব্যাসবাক্য কাকে বলে। সমস্ত পদের বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করা হয় তাকে আমরা বলছি ব্যাসবাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ সমস্ত পদের বিশ্লেষণ করে যে ব্যাকরণে কি করে, যেই অর্থটির দ্বারা বাক্যাংশটি ব্যাখ্যা করা হয় বা দেখানো হয় তাকে আমরা বলছি ব্যাসবাক্য। এবার সন্ধি ও সমাসের আমরা একটু পার্থক্য পড়েছি। যদিও সন্ধি এবং সমাসের কিন্তু মূল কারণ হচ্ছে বাক্য সীমিত করা এবং সৌন্দর্য সৃষ্টি করা, দুটোই কিন্তু মূল কারণ, কিন্তু সন্ধি ও সমাসের মধ্যে অনেক পার্থক্যও আছে। সন্ধিতে কি হচ্ছে, বর্ণের সঙ্গে বর্ণের মিলন হচ্ছে, আর সমাসে পদের সাথে পদের মিলন হচ্ছে। সন্ধিতে প্রত্যেকটা পদের কিন্তু অক্ষুণ্ণ থাকে, মানে অর্থটা অক্ষুণ্ণ থাকছে, কিন্তু সমাসের ক্ষেত্রে আমরা কি দেখছি, দ্বন্দ্ব সমাস বাদে কিন্তু পদের অর্থটা খুব একটা অক্ষুণ্ণ থাকছে না। সমাসের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়, কিন্তু সন্ধিতে বিভক্তি চিহ্ন লোপ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সন্ধিতে পদগুলোর ক্রম অক্ষুণ্ণ থাকে, মানে পরপর থাকে, কিন্তু সমাসের ক্ষেত্রে অনেক সময় পদের স্থান পরিবর্তন ঘটে। সংস্কৃতে সমাস সাধারণত চারটে ভাগে ভাগ করা হয়েছে: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। সংস্কৃত সমাস চারটি ভাগে বিভক্ত: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। কিন্তু আমাদের বাংলা সমাস কিন্তু 6 প্রকার। তাহলে আমরা যেহেতু আমাদের বাংলা ব্যাকরণ পড়ছি, তাহলে সমাস কত প্রকার, তাহলে আমরা কি লিখব, সমাস 6 প্রকারের হয়। কি কি? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। এই 6 প্রকারের সমাস হয়। আজকে আমরা প্রথমেই যেটা পড়ব, মানে তোমাদের হাফ ইয়ারলিতে সিলেবাসে রয়েছে তৎপুরুষ সমাস, কিন্তু তৎপুরুষ সমাস পড়ার আগে আমরা একটু দ্বন্দ্ব সমাসটা পড়ে নেব। দ্বন্দ্ব সমাস তোমাদের হাফ ইয়ারলিতে নেই, অ্যানুয়ালিতে আছে, কিন্তু অ্যানুয়ালে যখন আছে তখন ওটা আমি আরেকবার ভালোভাবে পড়াবো। অ্যানুয়ালও নেই, তোমাদের দ্বন্দ্ব সমাস আছে ক্লাস 10-এ,
কিন্তু দ্বন্দ্ব সমাসটা একটু প্রথমে আমি ছোট্ট করে একটু বলে দিই, তারপরে আমি তৎপুরুষ সমাসে যাব। কারণ সমাসের এরকম একটা দুটো করে প্রথম থেকে না পড়লে তোমাদের বুঝতে অসুবিধা হবে। যদিও দ্বন্দ্ব সমাস তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে নেই, ক্লাস 10-এ আছে, তাও আমি দ্বন্দ্ব সমাস তোমাদের অল্প করে একটু বুঝিয়ে দিচ্ছি। দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থই প্রধানভাবে বোঝানো হয় বা প্রত্যেকটি সমস্যমান পদের অর্থই প্রধান থাকে, তাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যেমন ধরো বাবা ও মা, এখানে সমাসবদ্ধ পদ কী হবে? বাবা মা। বাবা ও মা সমাসবদ্ধ পদ হবে বাবা মা। তাহলে আমরা কি দেখছি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে? প্রত্যেকটা পদেরই অর্থ সমান থাকছে, মানে বাবা তার অর্থ যতটা গুরুত্বপূর্ণ, মা ততটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যে সমস্যমান পদগুলো থাকে তার প্রত্যেকটির অর্থই সমানভাবে গুরুত্বপূর্ণ থাকে। যেমন ধরো আরেকটা দেখি, যেমন নাচ গান। নাচ গান একটি সমাসবদ্ধ পদ, একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ব্যাসবাক্য হবে নাচ ও গান। তাহলে সেক্ষেত্রে নাচ গান দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা কি দেখছি? যেই সমাসের সমস্যমান পদগুলোর প্রত্যেকটি সমানভাবে গুরুত্বপূর্ণ হয় তাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। এরপর আমরা আমাদের আজকের সিলেবাস যেটা, অর্থাৎ তৎপুরুষ সমাস, সেই সমাসে আমরা চলে যাব। তৎপুরুষ সমাস কাকে বলছে? তৎপুরুষ সমাস হচ্ছে যেই সমাসে পূর্বপদের কর্ম, করণ, অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। এই সমাসের ব্যাসবাক্য গঠন করার জন্য পূর্বপদের অর্থ অনুসারে কর্ম, করণ, অপাদান, অধিকরণ ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ যোগ করতে হবে। এরপর আমার প্রশ্ন হচ্ছে তোমরা মোটামুটিভাবে কর্ম, করণ, অপাদান, অধিকরণ এই কারক সম্পর্কে কতটা পড়েছো আমার ঠিক ততটা বুঝতে পারছি না, কারণ তোমরা আদপে কারক পড়েছো কিনা, মোস্ট প্রবাবলি তোমরা কারক ব্যাপারটা পড়োইনি। তাহলে আমার মনে হয় আমি একটু তোমাদের কারক সম্পর্কে বলে দিই। কারক সম্পর্কে না বললে, আমি যখন সমাস বোঝাবো তোমাদের, কারক ব্যাপারটা না বললে সমাস বুঝতে একটু অসুবিধাই হবে। তাহলে একটু আমরা একটু প্রিভিয়াসলি একটু কারক বুঝে নিই। কারক বুঝে তারপর আমরা সমাসে চলে আসবো। অ্যাকচুয়ালি তোমরা এর আগে কারক কতটা পড়েছো বা কতটা মনে আছে সেটা তো আমি বুঝতে পারছি না। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় একটু কারক সম্পর্কে তোমাদের একটু ইন্ট্রোডাকশান করে দিই, কারণ কারক সম্পর্কে ইন্ট্রোডাকশান না দিলে পরে তোমরা কিন্তু শুধুমাত্র মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে কারকটা আমরা একটু পড়ি। এই কারকটা খুব ছোট্ট করে পড়ছি, এটা তোমাদের কোনো রকম পরীক্ষায় আলাদা করে আসবে না, কিন্তু একটু বুঝিয়ে দিচ্ছে। এটা না বুঝলে তোমাদের সমাস পড়তে কিন্তু খুব অসুবিধে হবে। তাহলে কারক কাকে বলে? এই যে তৎপুরুষ সমাস পড়তে গিয়ে আমরা করণ, অপাদান ইত্যাদি ইত্যাদি যে কারণগুলো পড়ছি, কর্ম, এখন মনে হতেই পারে মিস এগুলো কী বা কেন। তা সেই কারণের জন্যই কিন্তু আমি তোমাদের একটু ছোট্ট করে কারক ব্যাপারটা বলে দিচ্ছি। আমরা জানি বাক্যের প্রধান হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ভার্ব। এবার এই ক্রিয়াকে ঘিরেই কিন্তু বাক্যের সমস্ত সম্বন্ধ স্থির হয়। এই কারক অর্থাৎ আমরা কোনো একটা বাক্যে যখন ক্রিয়াপদটা জানি, ক্রিয়াপদকে ঘিরেই কিন্তু অনেক কিছু, কোনো সম্পর্ক, কার সাথে কার কী সম্পর্ক থাকলো, ক্রিয়াপদকে ঘিরেই সেটা হয়। তাহলে শব্দকে ক্রিয়ার সঙ্গে জুড়ে দিতেই হয়, না হলে কিন্তু আমরা বাক্যটাকে সঠিকভাবে বুঝতে পারি না। তাহলে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। তাহলে কারক কাকে বলছে? ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। এবং এই কারকের
কিছু ভাগ আছে। যেমন ধরো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। অর্থাৎ কোনো বাক্যে আমরা যদি কে এই প্রশ্নটা করি তাহলে আমরা পাবো কর্তৃকারক। কর্মকারক হচ্ছে কি, কাকে, এগুলো প্রশ্ন করলে কর্মকারক। কিসের জন্য, অপাদানকারক। কি জন্য, কার থেকে, এটা হচ্ছে তোমার নিমিত্তকারক। কোথা থেকে করলে অপাদানকারক, এবং কোথায় কখন এটি হচ্ছে অধিকরণকারক। আরেকবার বলে দিই, তোমরা কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা কটা কারক করছি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। 6 রকম কারক আমরা করি। কোনো একটা বাক্যে যদি আমরা কে এই প্রশ্নটা করি, ধরো রাম ভালো ছেলে। কে ভালো ছেলে? রাম ভালো ছেলে। তাহলে রাম হচ্ছে কর্তৃকারক বা কর্তা। তারপর ধরো কর্মকারক। কাকে আমরা বলছি কর্মকারক? রাম বাড়ি, রাম সকালবেলা বিদ্যালয়ে যায়, বা এটা তো অধিকরণকারক হয়ে গেল। ধরো আমরা এটা বলি যে কর্মকারকের একটা উদাহরণ দিই, যে রাম সকালে উঠে দুধ খায়। রাম সকালে উঠে কী খাচ্ছে? দুধ খাচ্ছে। তাহলে এই দুধটা হচ্ছে কর্মকারক। তারপর ধরো করণকারক। করণকারক হচ্ছে কোনো কিছুর দ্বারা, অর্থাৎ তিল থেকে তিলের দ্বারা তেল হচ্ছে। বা ধরো যদি আমরা এটা বলি যে সবাই ক্রিকেট খেলছে, বা সবাই খেলা করছে, ফুটবল, তাস খেলছে, ছেলেরা তাস খেলছে। ছেলেরা কি খেলছে? না তাস খেলছে। অর্থাৎ তাসটা তো খেলছে না, তাসের দ্বারা খেলছে। তাহলে কোনো কিছু দ্বারা যদি কিছু হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলি করণকারক। এবার হচ্ছে তোমার নিমিত্তকারক। নিমিত্তকারক যেমন কী জন্য, কার জন্য, কোথা থেকে, এটা হচ্ছে কী জন্য, কার জন্য। নিমিত্তকারক হচ্ছে উদাহরণ হচ্ছে। আবার অপাদানকারক হচ্ছে কোথা থেকে, মেঘ থেকে বৃষ্টি হয়। তাহলে এই যে মেঘ থেকে, এইটা কিন্তু অপাদানকারক। হ্যাঁ, মেঘ থেকে বৃষ্টি হয়। আবার অধিকরণকারক হচ্ছে কোনো জায়গা, কোথায়, কখন। সে সন্ধেবেলায় বাড়ি ফিরল। কখন বাড়ি ফিরল? সন্ধেবেলায়। কোথায় ফিরল? বাড়ি ফিরল। অর্থাৎ এই যে সন্ধেবেলা, এটা কিন্তু অধিকরণকারক। সে বনের মধ্যে গিয়েছিল। কোথায় গিয়েছিল? বনের মধ্যে গিয়েছিল। তাহলে এই যে বনের হচ্ছে অধিকরণকারক। তাহলে আমরা যখন সমাস পড়ব তখন আমরা কিন্তু একটু কারক সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তাহলে আজকে আমরা কি দেখলাম? সমাস পড়ার সময় আমরা আজকে তৎপুরুষ সমাস পড়ব। তাহলে তৎপুরুষ সমাস পড়ার আগে আমরা একটু ছোট্ট করে কারক পড়ে নিলাম। কারক ব্যাপারটা কি না, কোনো একটা বাক্যের যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে আমরা বলছি কারক। ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, বাক্যের মূল হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। এই কারক ক প্রকারের হচ্ছে? কারক সাধারণত কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক, অর্থাৎ 6 প্রকারের কারক হয়। তাহলে 6 প্রকারের কারক আমরা পাচ্ছি। তাহলে এই 6 প্রকারের কারক যখন আমরা পড়ব বা পড়লাম, এবার আমরা কিন্তু সমাস ব্যাপারটাতে চলে আসছি। তাহলে সমাসে আমরা যখন তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা কি পড়ছি যে এই তৎপুরুষ সমাসের যে পূর্বপদ, অর্থাৎ আমরা পেয়েছি কোনো একটা সমাসে যে দুটো থাকে। সমাসে মানে সমাসবদ্ধ পদে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে উত্তরপদ। পূর্বপদ মানে প্রথম যে পদটা তাকে আমরা বলছি পূর্বপদ, আর পরের যে পদটা তাকে আমরা বলছি পরপদ বা উত্তরপদ। এখানে বলছে পূর্বপদের যে সমাসে পূর্বপদে কর্ম, করণ, অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থটি প্রধানভাবে বোঝায়,
তাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। তাহলে খুব সহজভাবে বলতে গেলে পূর্ব পদে কর্ম, করণ, অপাদান, এই কর্ম, করণ এবং অপাদানের বিভক্তি চিহ্ন। বিভক্তি মানে অনেক সময় দেখা যাচ্ছে বিভক্তি আমরা কাকে বলবো, ধরো মেয়েটি বা ছেলেকে ডাকো, কে, এ বিভক্তি। অর্থাৎ কোনো একটা শব্দের সঙ্গে যে চিহ্নগুলো যোগ, আমরা তাহলে বিভক্তিটা কাকে কি বলছি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের বিশেষ্য ও সর্বনামের শেষে যোগ হয়ে ক্রিয়ার সঙ্গে ওই বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধ নির্ণয় করে, তাকে আমরা বলছি বিভক্তি। যেমন ধরো হাত যুক্ত এ, হাতে, এ বিভক্তি। যেমন রাজা যুক্ত কে, রাজাকে। গাছ যুক্ত তে, গাছেতে। অর্থাৎ যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের মধ্যে যে বিশেষ্য বা সর্বনাম পদের শেষে যোগ হয়ে ক্রিয়ার সঙ্গে ওই বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্কটা যুক্ত করে, তাকে আমরা বলছি বিভক্তি। এবার আমি যদি একটু উদাহরণ দিই তাহলে তোমাদের এই তৎপুরুষ সমাসের যে কনফিউশনগুলো সেটা দূর হবে। তাহলে তৎপুরুষ সমাসের এবার আমরা একটু উদাহরণ দিয়ে পড়ব। উদাহরণ দিয়ে পড়ার পরে আমরা আবার কিন্তু সংজ্ঞাতে ফিরে আসব। মানে প্রথমে আমরা তৎপুরুষ সমাস কাকে বলে এবং তৎপুরুষ সমাসের কাকে বলে এর সঙ্গে কানেক্টেড হচ্ছে কারক এবং বিভক্তি। অ্যাকচুয়ালি কারক এবং বিভক্তি বাংলা ভাষার একটা বা বাংলা ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে কারক বিভক্তি অর্থাৎ আরেকবার বলে দিই, বাক্যে ব্যবহৃত যে ক্রিয়া, সেই ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক সেটা নির্ণয় করে কারক। আর এই বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ হয়ে ক্রিয়াপদের সঙ্গে যে তার সম্পর্কটা সেটা পরিস্ফুট করে, তাকে আমরা বলছি বিভক্তি। তাহলে এই কারক এবং বিভক্তি এটার সঙ্গে কিন্তু সমাসে মানে সমাস পড়তে গেলে কারক এবং বিভক্তি সম্পর্কে আমাদের একটা ভালো রকম ধারণা থাকা দরকার। তাহলে এবার আমি একটু তোমাদের উদাহরণে চলে যাই। উদাহরণে চলে গেলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর যেমন ধরো আমরা বলছি যে দেশ উদ্ধার, দেশোদ্ধার, এই কথাটা দেশোদ্ধার, এই কথাটাতে আমরা কি দেখছি, যেমন কি দেখছি, এই দেশোদ্ধারের ক্ষেত্রে আমরা পূর্বপদের যে কর্মকারক তার বিভক্তি চিহ্নকে লোপ পাচ্ছে, তবে সেটা কিন্তু তৎপুরুষ সমাস হচ্ছে। যেমন দেশোদ্ধার এই কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, দেশকে উদ্ধার, দেশকে উদ্ধার। অর্থাৎ দেশ এটি হচ্ছে বিশেষ্য পদ, এর সঙ্গে আমরা কি বিভক্তি দিচ্ছি, কে কথাটা, আর উদ্ধার। তাহলে এই যে দেশকে উদ্ধার, এটা সম্পূর্ণভাবে যখন আমরা সমাসবদ্ধ পদ করছি আমরা লিখছি দেশোদ্ধার। যেমন লোক দেখানো, কি হবে, লোককে দেখানো, লোক দেখানো, লোক দেখানো কথাটার ব্যাসবাক্য কী হবে, লোককে দেখানো। আবার যেমন ধরো আমরা এটাও অনেক সময় বলি যে আশাহত, আশার দ্বারা আহত, আশার দ্বারা আহত, এই যে দ্বারা কথাটা অনেক সময় এই কে, যেমন ধরো আরও আছে, যেমন পাঠশালা পলায়ন বা মায়া মুক্ত, মায়া থেকে মুক্ত, পাঠশালা পলায়ন, পাঠশালা থেকে পলায়ন। বা গঙ্গা স্নান, গঙ্গায় স্নান, গঙ্গা স্নান। তাহলে এই যে তৎপুরুষ সমাসে আমরা বিভিন্ন উদাহরণ করছি, কিন্তু উদাহরণটা অর্থাৎ তৎপুরুষ সমাস কাকে বলে তার উদাহরণ, কিন্তু তৎপুরুষ সমাসের কিন্তু অনেক ভাগ আছে। আরেকবার আমি একটু রিভিশন করি, একটু বলি যে আজকে আমরা কি পড়লাম। আজকে আমরা পড়লাম সমাসটা কাকে বলে, সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য, সমাসের পরিভাষা, এটা রিভিশন করলাম। তার সঙ্গে পড়লাম তৎপুরুষ সমাসটা কি
এবং তৎপুরুষ সমাসের উদাহরণ। কিন্তু তৎপুরুষ সমাস কী এবং উদাহরণ তোমাদের একটা ক্লাসে কিন্তু সেটা ক্লিয়ার হলো না। এরপরে আমরা তৎপুরুষ সমাসের কিছু ভাগ পড়ব এবং সর্বোপরি ভাগগুলো পড়ার পর আমরা যখন আবার এর সংজ্ঞাটা বিশ্লেষণ করব তখন দেখবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আরেকবার বলে দিই, তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদের কর্ম, করণ, অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পাচ্ছে এবং পরপদের অর্থটি প্রধানভাবে প্রতীয়মান হচ্ছে, তাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসের সংক্ষেপে বললে বা মনে রাখার জন্য কি পড়ব? পূর্বপদের বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে এবং পরপদের বা উত্তর পদের কিন্তু মূল যে অর্থটা সেটাই আসল। দেশকে উদ্ধার, অর্থাৎ উদ্ধারটাই দেশোদ্ধার। আমরা জোর দিচ্ছি কি সে উদ্ধারকে, কি উদ্ধার করছে না দেশ উদ্ধার করছে, অর্থাৎ পরপদের যে প্রাধান্যটাই কিন্তু বেশি থাকছে। পূর্বপদের বিভক্তিটা লোপ পাচ্ছে, দেশকে কে বিভক্তি লোপ পাচ্ছে, দিয়ে কথাটা কি হচ্ছে? দেশোদ্ধার, অর্থাৎ পরপদের প্রাধান্যটাই বেশি হচ্ছে। তোমরা বাড়িতে বাংলা ব্যাকরণ বই থাকলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে শুধুমাত্র সংজ্ঞাটা একবার পড়বে। আমি আবার এটাকে ইলাবোরেটলি বোঝাবো, বুঝিয়ে কালকে আবার কি নেক্সট দিন আবার এটাকে ইলাবোরেটলি বোঝালে পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এরপর তৎপুরুষ সমাসের বিভিন্ন ভাগে যাব এবং প্রত্যেকটা ভাগের উদাহরণ পড়ার পর আমরা যখন আবার পড়ব তখন আমরা দেখব যে এবার কিন্তু আমাদের কাছে যে ডেফিনেশনটা অনেক ক্লিয়ার হয়ে গেছে।